যেখানে প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা নির্দেশ দিল, আপনি নির্দেশ দিলেন আত্মীয় স্বজনরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, তারা ওই পরিবারের সদস্য হয়ে তারা তাদের কথা মানে না। তার অর্থটা হলো এই, প্রধানমন্ত্রীর কথা কেউ শুনে না। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তারা কার্যনির্বাহী কমিটির সভা করে ঘোষণা দিচ্ছে যে এমপিদের, মন্ত্রীদের, প্রভাবশালীদের আত্মীয় স্বজনরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এবং যদি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। স্যাংশন দেওয়ার জন্য লু আসতেছে, বলছে এখানে জলবায়ু বিষয়ে কথা বলবে, রোহিঙ্গাদের বিষয়ে কথা বলবে, তারপরে উন্নয়ন সহযোগীদের কথা বলবে, তারপরে আপনার প্রতিরক্ষার বিষয়ে কথা বলবে। এটা তো স্পেসিফিক তারা বলে দিচ্ছে। বলে দেওয়ার পরে ওনার মতো এরকম একটা জ্ঞানে বিজ্ঞ মানুষ বলে ডোনাল্ড বাংলাদেশে স্যাংশন দিতে আসতেছে, বিএনপি আশা করতেছে। আর বিএনপি কি বোকামি আপনার মতো লেখাপড়া করছে না? বিএনপি যারা লেখাপড়া করছে আপনার চেয়ে অনেক উন্নত মানের লেখাপড়া করছে। আপনার মতো বাংলার কবিতা ছাত্র না বিএনপির লোকের। আমার ওই 42,000-46,000 কোটি ডলারের যে রিজার্ভ ছিল, এই আমাদের প্রবাসী ভাইরা রেমিটেন্সের মাধ্যমে পাঠাইছে। আমাদের গার্মেন্টস এর পণ্য বিক্রি করে যে রেমিটেন্স আনছেন, এই টাকা কোথায় গেল? এই টাকার হিসাব দেন। কেন 5,000 কোটি টাকা চীন থেকে আনবেন? এই টাকার দায়িত্ব কে নিবে? আপনি আমাদের 18 কোটি মানুষের মাথা বিক্রি করে এই 55-56,000 বর্গ মাইলের এই ভূমিটার দখলদারিত্ব করে আপনি বিভিন্ন দেশ থেকে লোন এনে কার কারে চাপাচ্ছেন? এই 18 কোটি মানুষ এই লোন শোধ করতে হবে। যে ভারত আমাদের বন্ধু, আমাদের বন্ধু মানে ওবায়দুল কাদেরের বন্ধু, তার মানে আওয়ামী লীগের বন্ধু, জনগণের বন্ধু ভারত নয়। তারা নিজেরাই তো প্রকাশ্য বলতেছে, সেহেতু আর এখানে কোনো সন্দেহের কোনো কারণ নাই। আজকে আমি প্রথমে শুরুতে বলি, আমার জেলা নারায়ণগঞ্জ, আমার নারায়ণগঞ্জের সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব, তার বিরুদ্ধে একটা সাজানো মামলায় উচ্চ আদালত থেকে উনি জামিন প্রাপ্ত হয়ে নিম্ন আদালতে হাজির হলে আদালত তার জামিন বহাল না রেখে তাকে কারাগারে পাঠিয়েছে। এটি সরকারের একটা ঘৃণ্য চক্রান্ত। এই চক্রান্ত করে বিএনপিকে দাবিয়ে রাখা যাবে না, কারণ এই আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন একজন বীর মুক্তিযোদ্ধা, অস্ত্র হাতে দেশ স্বাধীন করেছে। তারাই আবার এই স্বৈরাচার সরকারের পতন ঘটিয়ে দেশকে মুক্ত করার সৎসাহস রাখে। তাই আমি এই ঘৃণ্য চক্রান্ত ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানাই এবং তার অবিলম্বে মুক্তি কামনা করি। যে কথাটা আপনি বলছিলেন নজিবুল আকবর সাহেবের, দুটা কথা, উনি অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে, এই বিষয়ে দুটা প্রমাণ উনি কিন্তু হাজির করছেন। একটা উনি বলছে যে আওয়ামী লীগের যারা নিপীড়িত, নির্যাতিত, তারা বাবার জমি বিক্রি করে দল করছে, কিন্তু দলের বেনিফিশিয়ারি সুবিধাবাদী হলো অন্যরা, যারা টাকার বিনিময়ে পদ পদবি কিনে নিয়েছে, যেমন এমপি হয়, উপজেলা চেয়ারম্যান হচ্ছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হচ্ছে। সেখানে যারা নজিবুল আকবর ভাইয়ের কথায় বোঝা যায় যারা নিপীড়িত, নির্যাতিত আওয়ামী লীগের, যাদের হক ছিল এই জায়গাগুলি পাওয়ার, তারা পাচ্ছে না, টাকার বিনিময়ে পদ বাণিজ্য হচ্ছে, যার কারণে এ একটা শক্তি, যার কথা বিএনপির মহাসচিব বলেছেন যে অদৃশ্য শক্তি। আকবর ভাই তার কথাই বললেন যে এরাও কিন্তু ওয়ান কাইন্ডস অফ অদৃশ্য শক্তি, যেহেতু তারা দলের লোক না। দ্বিতীয় আরেকটা কথা বলছেন উনি, দেশ চালাচ্ছে শেখ হাসিনা, এবং তিনি বলছেন যে এখানে কিছু লোক আছে যারা পদ্মার অন্তরালে, আমলা বলছেন, পুলিশ প্রশাসন বলছেন, বিভিন্ন ক্যাটাগরির লোকদের কথা নজিবুল আকবর সাহেব বলছেন। তা আমার হিসাবটা হলো যে উর্দি পরা আমলা, উর্দি ছাড়া আমলা, বাহিনী, গুলির লোকজন, যে ভাষায় নজিবুল আকবর বললেন, ওনার ভাষায় আমি বলি, তারা এই রাষ্ট্রটা চালাচ্ছে। উনি নিজেই এটা স্বীকার করেছেন।
এবং আমাদের মহাসচিব যে কথা বলেছে অদৃশ্য শক্তি, তার মধ্যে এটাও একটি অন্যতম, যে এই গ্রুপটা রাষ্ট্রটা পরিচালনা করতেছে যারা আওয়ামী লীগের সাথে বা দলের সাথে সম্পৃক্ত নয় এমন ব্যক্তিরা। তারা হলো উর্দি ছাড়া এবং উর্দিওয়ালা আমলা বাহিনীর লোকজনরা। আপনি একটা কথা দেখেন, প্রধানমন্ত্রী সরাসরি নির্দেশ দিয়েছেন মন্ত্রী, এমপি এবং আওয়ামী লীগ নেতাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজন এই উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। নজিবুর আকবর ভাই আছেন, ওনার উপজেলা হলো কোম্পানিগঞ্জ উপজেলা, যিনি ওনার এমপি হলো ওবায়দুল কাদের সাহেব। ওই উপজেলার বর্তমান যে চেয়ারম্যান মিজান, সে হলো ওবায়দুল কাদের সাহেবের ভাগিনা এবং চেয়ারম্যান প্রার্থী হয়েছেন তার ছোট ভাই শাহাদাত হোসেন। এমপি মন্ত্রী সাহেব নির্দেশ দিয়েছে তোমরা প্রত্যাহার করো, তারা কেউই নমিনেশন প্রত্যাহার করে নাই। শাহাদাতের একটা টেকনিক্যাল ব্যাপারে ঘটনা ঘটছে, অথবা সেটা হলো ভিন্ন বিষয়, কিন্তু তারা তার কথা শুনে নেই। সরকার দলের সাধারণ সম্পাদক, সেতুমন্ত্রী, বিজ্ঞ রাজনীতিবিদ ওবায়দুল কাদের সাহেব তার পরিবারের সদস্যদের কথা শুনাতে পারেন নাই। তিনি আজকে একটা কথা বলছেন যে ডোনাল্ড কি জানি জো বাইডেনের কথা তার দেশের লোকেরা শুনে না, ডোনাল্ডুর কথা আমরা শুনতে যাবো কেন? আমরা যদি এই প্রশ্নটা আপা করি যে আপনার ভাগিনা, আপনার সহোদর ছোট ভাই, যেখানে প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা নির্দেশ দিল, আপনি নির্দেশ দিলেন আত্মীয় স্বজনরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, তারা ওই পরিবারের সদস্য হয়ে তারা তাদের কথা মানে না। তার অর্থটা হলো এই, প্রধানমন্ত্রীর কথা কেউ শুনে না এবং আওয়ামী লীগের সবার আপনাদেরও তো বহিষ্কার করছেন, তারপরেও তো শুনছে না, তারপরেও তো নির্বাচনে দাঁড়াচ্ছে। আমরা আমাদেরটা তো আমরা অ্যাকশনে আছি আপনি বুঝতে চেষ্টা করবেন। আমাদের কথা যারা শুনছে না, একটা রাজনৈতিক দল বিভিন্ন ক্যাটাগরির লোক থাকে, নির্বাচনমুখীও কিছু লোক আছে। দেখেন, আমার কোন উপজেলার সভাপতি, কোন জেলার সভাপতি বা কেন্দ্রীয় কোন নেতা এ সমস্ত পদে নমিনেশন দাখিল করছে এমন একটা ফিরিস্তি আমার সামনে হাজির করতে পারবে? হ্যাঁ, ছিটাপুটা আশেপাশের ভাইস প্রেসিডেন্ট, ওইটা সেটা জয়েন্ট সেক্রেটারি, এই ধরনের কিছু লোকজন এরা এগুলি করছে। আমরা সেটা 70 জনের উপরে অ্যাকশন নিয়েছি। আমরা কথা দিয়েছি যে যারা আমাদের কথা না শুনে নির্বাচন করবে তাদের প্রাথমিক সদস্য পদ থেকেও আমরা বহিষ্কার করে দেব। আমরা সেই আলোকে আমাদের কার্যক্রম শুরু করেছি এবং এ পর্যন্ত আমরা করছি। কিন্তু আওয়ামী লীগও এই কথা বলেছিল, আওয়ামী লীগও কিন্তু এটা বলেছিল। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তারা কার্যনির্বাহী কমিটির সভা করে ঘোষণা দিচ্ছে যে এমপিদের, মন্ত্রীদের, প্রভাবশালীদের আত্মীয় স্বজনরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এবং যদি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখন যখন দেখছে যে ভোটের পার্সেন্টেজ 0, তখন তারা কি করলো? এই সমস্ত অ্যাকশন থেকে দূরে সরে গেল। তারা ভোটের সংখ্যা বাড়াইতে চায় নির্বাচন গ্রহণযোগ্য করানোর জন্য। আজকে এই প্যারাকলের মধ্যে তারা পড়েছে। সেহেতু অদৃশ্য শক্তি, আওয়ামী লীগের বিশ্লেষক নজিবুল আকবর সাহেব সাংবাদিক যে কথা বললেন, 2টা পয়েন্ট উনি বলছেন, আমি দুটোটা সাধুবাদ জানাই। এই 2টা হলো দেশের অভ্যন্তরে। আর বহির্বিশ্বে তাদের যে বন্ধুরা আছে, যেটা আজকেও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব ব্যাখ্যা করেছেন ধানমন্ডির কার্যালয়ে বসে, সেটা হলো যে ভারত কেন আমাদের বন্ধু, ভারতের সাথে আমাদের বন্ধুত্ব অটুট থাকবে, ভারত আমাদের বন্ধু, একথা আজকে উনি ব্যাখ্যা করেছেন। সেহেতু ভারত আমাদের বন্ধু, ভারতের দাসত্ব আমরা করি না, এরকম। জি জি জি, ভালো ভালো, ভারত আমার বন্ধু, কথাটা তো এটাই। দাসত্ব করি না, দাসত্ব অর্থ উনি ওনার সঙ্গে এখনো বুঝতে পারেনি। শুনুন, উনি তো হলো সেতু মন্ত্রী, লেখাপড়া করছে বাংলা অনার্স নিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে, ওই ছিল ইঞ্জিনিয়ার গো মন্ত্রী। তো ওনার তো জ্ঞান বুদ্ধি ওই পর্যন্তই। এই বন্ধুত্ব আর দাসত্বর অর্থ হয়তো বুঝে না উনি। বন্ধুত্ব তখন দাসত্ব হয় যখন তিস্তা প্রকল্পের কাজ চীন করতে আসবে তাকে বাধা দিয়ে সেখান থেকে সরিয়ে দেয়, এটার নাম হলো দাসত্ব। যখন
আপনার সীমান্তে ফেলানিদের মতো লোক তার কাটা বেড়ার মতো আট ঝুলে থাকে। এই যে গতকালকে পাটগ্রামে 2 জনকে হত্যা করছে, এই যে হত্যা করতেছে প্রতিনিয়ত, তাদের বিরুদ্ধে একটি কথা যারা বলতে পারে নাই, তাকেই দাসত্ব বলে। দাসত্ব অর্থ হইলো এই। দাসত্ব কাহাকে বলে? দাসত্ব বলে আপনি আমার উপরে চড়া হয়েছেন, থাপ্পড় দিচ্ছেন, আমি প্রতিবাদ করে আপনার প্রতিরোধ করতে পারি নাই, তাহলে ধরে নিতে হবে আমি আপনার বশ্যতা স্বীকার করি, দাসত্ব স্বীকার করি। এই আওয়ামী লীগ সে দাসত্ব স্বীকার করেছে, বন্ধুত্বের সাথে দাসত্ব স্বীকার করেছে। আজকে ভারত, চীন এবং রাশিয়া এই অদৃশ্য শক্তি মাধ্যমে তারা রাষ্ট্র পরিচালনা করছে। রাষ্ট্রের অভ্যন্তরীণের 2টা সংজ্ঞা উনি দিয়েছে আকবর ভাই, আর বহির্বিশ্বের সংজ্ঞাটা আমি দিলাম। আজকে যে কথাটা আপনারা দেখেন, চীনের কাছে তারা গিয়েছে $5,000 কোটি ঋণ নেওয়ার জন্য, এবং সে ব্যাপারে তারা আলোচনা চালাচ্ছে। চীন বলছে ডলারে আমরা দিব না, আমরা ইয়েনের মাধ্যমে দিব। এই অবস্থায় যখন ডোনাল্ড লু বাংলাদেশে আসতেছে, দেখেন আজকে 3 দিন পর্যন্ত আলাপ আলোচনা হচ্ছে। কোথাও বিএনপি, গতকালকে আমাদের সাংবাদিক সম্মেলন করছে মহাসচিব, তিনি নিজেও এই নাম উচ্চারণ করেন না, এই বিষয়ে কোনো কথা বলেননি আমাদের। কিন্তু ওবায়দুল কাদের সাহেব আজকে 4 দিন পর্যন্ত হর হামেশা ডোনাল্ড লু, আমেরিকাকে নিয়ে, বাইডেনকে নিয়ে ওনার চর্চা চলছে। কে ওনারা বলতে বলে, কেন বলতে বলে, কোন একটা পক্ষ ওনার যদি এটা বলে থাকে তার ব্যাখ্যা দেওয়ার দরকার আছে, সেই তো বলে, তাও না, উনি নিজে নিজেই বলে। কারণ চীনের কাছ থেকে 5,000 কোটি টাকার যে ঋণের তারা আবেদন করেছে, সেটাকে বাস্তবায়ন করার জন্য এখন আমেরিকা ভালো না, বাইডেন তার দেশে, বাইডেনের কথা আমি শুনে না। হ্যাঁ, ডোনাল্ড লু আসতেছে, কি জানি কয় স্যাংশন দিবে, সেই ঘুরে বালি, স্যাংশন দিবে না, কি কয় না কয় সেই জানে। বিএনপি মনে করছে স্যাংশন দিতে আসতেছে, আসলে স্যাংশন দিবে না, ওনাদের সাথে কথা বলতে আসতেছে, ওনাদের সাথে বাণিজ্য। আপনি শুনেন, একটা সেতু মন্ত্রী না শুধু, উনি রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। ডোনাল্ড লু শুধু বাংলাদেশ সফর করতেছে না, ডোনাল্ড লু 3টা সফর করতেছে, 3টা দেশ। শেষ সফরটা হলো, শেষ স্টেশনটা হলো বাংলাদেশে আসবে, এবং ডোনাল্ড লু শ্রীলঙ্কাতেও যাবে, মালদ্বীপেও যাবে এবং বাংলাদেশও আসবে। এখন এখানে ওনার যে ইয়েটা, যে সফর, কি কারণে সফরটা, ওনার যে উদ্দেশ্যটা, সেখানে এটা অলরেডি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তার ব্যাখ্যা দিয়ে দিছে। সেইখানে কি কি বিষয়ে আলাপ আলোচনা করবে এই বন্ধু রাষ্ট্রগুলির সাথে, সেই ব্যাপারে তারা আগাম ঘোষণা দিয়ে দিয়েছে। সেখানে তো স্টেট ডিপার্টমেন্ট তো বলে নাই যে বাংলাদেশে কি জানি কয় আমরা স্যাংশন দেওয়ার জন্য লু আসতেছে। বলছে এখানে জলবায়ু বিষয়ে কথা বলবে, রোহিঙ্গাদের বিষয়ে কথা বলবে, তারপরে উন্নয়ন সহযোগীদের কথা বলবে, তারপরে আপনার প্রতিরক্ষার বিষয়ে কথা বলবে। এটা তো স্পেসিফিক তারা বলে দিচ্ছে। বলে দেওয়ার পরে ওনার মতো এরকম একটা জ্ঞানী বিজ্ঞ মানুষ বলে ডোনাল্ড লু বাংলাদেশে স্যাংশন দিতে আসতেছে, বিএনপি আশা করতেছে। আর বিএনপি কি বোকামি আপনার মতো লেখাপড়া করছে না? বিএনপি যারা লেখাপড়া করছে আপনার চেয়ে অনেক উন্নত মানের লেখাপড়া করছে। আপনার মতো বাংলার কবিতা ছাত্র না বিএনপির লোকেরা। সেহেতু আজকে আমরা একটা কথা বলতে চাই, সেটা হলো আপনার $200 কোটি, আমাদের ডলার সংকট, একদিনে 60 টাকা ডলারের দাম বাড়িয়ে গেছে। টাকার এত বড় একটা অবমূল্যায়ন স্বাধীনতার পরে 52 বছরে কোনোদিন হয়নি। এই সর্বপ্রথম হয়েছে বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকদের প্রবেশ করতে দেয় না। বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকদের কেন প্রবেশ করতে দেয় না, তার বিষয়টা এখন সিসিম ফাঁক হয়েছে। সিসিম ফাঁক কি, যে ডলার সংকটে পড়ছে, যার কারণে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকরা গেলে এই বিষয়টা পেপার পত্রিকা আসবে, আলোচনায় আসবে, যার কারণে বাংলাদেশ ব্যাংকের গভর্নর তাদেরকে ঢুকতে দেয় না। কিন্তু আপনি কি আপনি ঢোলে বাড়ি দিয়ে, গামছা দিয়ে যদি বাঁধেন, ঢোলের আওয়াজ বন্ধ করতে পারবেন? বন্ধ করতে পারবেন না তো। আপনার রিজার্ভ শূন্য হয়ে গেছে, আপনার অবস্থা আজকে জিরোতে গেছেন, আপনার ডলার নাই। আজকে ডলারের জন্য আপনি দাঁড়ে দাঁড়ে ঘুরতেছেন, সৌদিতে যাচ্ছেন, কুয়েতে, কাতারে যাচ্ছেন, ইন্ডিয়াতে যাচ্ছেন, চীনের কাছে যাচ্ছেন, কেউ আপনাকে নগদ ডলার দিতে রাজি না। আজকে ডলার আপনার সংকট কেন হলো? আজকে আমরা বলি 4,200 কোটি ডলার আমাদের, আমাদের 42,000 কোটি ডলার আমাদের রিজার্ভ ছিল। সেই রিজার্ভ কোথায় গেল? আজকে কেন আমি চীন থেকে 5,000 কোটি টাকা লোন আনতে যাব? কার জন্য লোন আনবো?
আমার ওই 42,000 46,000 কোটি ডলারের যে রিজার্ভ ছিল, এই আমাদের প্রবাসী ভাইরা রেমিটেন্স